তো আজকের এই ডিএ মামলার যে শুনানি হলো, এখানে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিমিশ্র প্রতিক্রিয়ার জায়গা তৈরি হলেও যদি শুনানি প্রথম থেকে শেষ পর্ব আপনি দেখে থাকেন তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আজকের এই শুনানিটা যেটা ছিল এটা অবশ্যই করে সরকারি কর্মচারীদের কাছে আনন্দের আপডেট। তো সেই বিষয়গুলো আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব, শেষ পর্যন্ত আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। তো আজকের রাজ্য সরকারের বক্তব্য প্রায় শেষ বলা চলে। পরবর্তী যে শুনানি বা হেয়ারিং হবে সেখানে সরকারি কর্মচারীদের উকিল বক্তব্য পেশ করবেন জোরালোভাবে, যেখানে সরকারি কর্মচারীদের তাদের দাবি দেওয়ার সপক্ষে বলিষ্ঠ যুক্তি খাড়া হবে। তো আজকের লাঞ্চের আগে পর্যন্ত সুপ্রিম কোর্টের হেয়ারিং শেয়ার করেছি, যেটা প্রায় সকলেই দেখেছেন। এবার আজকের হেয়ারিংয়ের একেবারে শেষ পর্বটা আমি কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। তো লক্ষণীয় বিষয়, অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার সরকারি লয়ারকে কিন্তু জিজ্ঞাসা করেছেন যে রাজ্য সরকারের ডিএ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের সাথে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার নীতিগত পার্থক্য ঠিক কোন জায়গায়। এর কোনো কিন্তু সদুত্তর রাজ্য সরকারের উকিলের পক্ষে দেওয়া সম্ভবকর হয়নি। এটা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটা বড় জয় বলা যেতে পারে। তো রাজ্য সরকারের দাঁড় করানো উকিল এক্ষেত্রে একেবারেই কিন্তু ঘুর পথে হাঁটা এবং তথাকথিত যে যুক্তি হওয়া উচিত তার বাইরে কিন্তু তিনি অবস্থান করেছিলেন, ফলে তার খেলোপনা এখানে কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সরকারের পক্ষের উকিল এটাই কিন্তু বারে বারে প্রমাণ করার চেষ্টা করছেন যে ডিএ দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ, স্টেট ট্রাইব্যুনাল এবং কোনো বহিস্থ শক্তি রাজ্য সরকারকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতে পারেন না। তো ঠিক সেই জায়গায় থেকে বহিস্থ শক্তি হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় ক্যারোল স্যার সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন হাস্যকর ও বিদ্রুপাত্মক একটা জায়গায় থেকে। সুপ্রিম কোর্টও কি এই প্রশ্ন তুলতে পারে না? এখান থেকে জলের মতো পরিষ্কার সুপ্রিম কোর্ট সরকারি আইনজীবীর প্রমাণ বর্জিত ভিত্তিহীন কথাতে কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট না। এখানেই বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রকৃত ভিউ কি এই মামলার রায়দানের ক্ষেত্রে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সরকারের পরবর্তী উকিল কপিল সিব্বাল বলেন ডিএর 25% বকেয়া ও সামগ্রিক ডিএ দিতে গেলে রাজ্য সরকারের পরিস্থিতি গভীর সংকটজনক অবস্থায় চলে যাবে। ফলে বোঝাই গেল রাজ্য সরকারের এই দুই উকিল তাদের ভিউ বা দৃষ্টিভঙ্গি একে অপরের থেকে ভিন্ন। কারণ একজন বলছেন ডিএর ব্যাপারে রাজ্যকে কেউ চাপ সৃষ্টি করতে পারে না, আর আরেকজন বলছেন এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্য সরকারের সংকটময় পরিস্থিতি তৈরি হবে। তার মানে তিনি মেনে নিলেন যে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য, কিন্তু রাজ্য সরকার সংকটের কারণে এটা দিতে পারছে না। এখান থেকে দুইটি প্রশ্ন খাড়া হলো। বকেয়া 15%-এর একটা অংশ, তার সাথে রানিং ডিএর একটা অংশ রাজ্য সরকার দেওয়ার ক্ষেত্রে ইনাবেল বা সক্ষম। এবারে আজকের মূলত ছিল রাজ্য সরকারের উকিলের বলার টাইমলাইন। এরপর সরকারি কর্মচারীদের উকিল রাজ্যের সচ্ছল পরিস্থিতি পরবর্তী শুনানিতে তুলে ধরবে। অবশ্যই রাজ্য সরকারের সচ্ছল পরিস্থিতি যদি সরকারি কর্মচারীদের পক্ষের উকিল ঠিকঠাক তুলে ধরতে পারেন বিভিন্ন ধরনের সরকারি অনুদানের পরিপ্রেক্ষিতে, তাহলে ডিএ আরও বর্ধিত হারে পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। তো আজকের যারা রাজ্যের উকিলের বক্তব্যের ওপর ভিত্তি করে বিরূপ মন্তব্য করছেন, এক, কোর্ট কেন রাজ্যকে কোড অবমাননাকারী হিসাবে চিহ্নিত করলো না? দুই, কোর্ট বলছে রাজ্যকে হাতে টাকা এলে ডিএ মিটিয়ে দেবেন, এখানে এআইসিপিআই অনুযায়ী মিটিয়ে দেওয়ার কথা কেন সুপ্রিম কোর্ট বলল না? তিন, রাজ্য সরকারি কর্মচারীদের উকিল কেন জবাব দিলেন না সরকারি উকিলের বিপরীতে, কেন তিনি নিশ্চুপ থাকলেন? তো দেখুন, টানা হেয়ারিংয়ে আজ রাজ্যের উকিলের বলার ডেট, এখানে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে সরকারি কর্মচারীদের উকিলের বক্তব্য
প্রেস না হওয়া পর্যন্ত কঠোর কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত বা বক্তব্য তিনি বা তারা পেশ করতে পারেন না। দ্বিতীয়ত, জাজ আজ শুনানির পরিপ্রেক্ষিতে যাই বলুন না কেন সেটা মৌখিক কোনো লিখিত কোনো ডকুমেন্টারি রায় না। রাজ্য সরকার অনারেবল জাস্টিসের 25% বকেয়া যে ডিএ দেওয়ার মৌখিক আবেদন প্রত্যাখ্যান করেছে, যেটার প্রভাব ডিএ মামলার ফাইনাল রায়ে অবশ্যই পড়বে। কারণ সুপ্রিম কোর্ট স্টেট ট্রাইব্যুনাল ও হাইকোর্টের রায় পুরোপুরি উপেক্ষা করতে পারবে না। তো পরবর্তী শুনানির যে আপডেট সেটা আসবে, অবশ্যই আপনাদেরকে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।